আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিসিএস রিটেন অ্যাকাউন্টিং প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে। এখানে আমরা আলোচনা করব যে এবার বিসিএস এর সর্বোচ্চ মার্কস কত উঠতে পারে এবং এই বিসিএস এর মধ্যে বৈচিত্র্য হলো যে এবার টোটালি পুরোপুরি থিওরি বেস প্রশ্ন, অনলি 45 মার্কস ম্যাথ আর বাকি পুরোটাই থিওরি আসছে। আশা করি এটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি সম্ভাব্য কত মার্কস পাবেন। 45 বিসিএস রিটেন অ্যাকাউন্টিং এ মোট 45 মার্কস ম্যাথ আসছে আর বাদবাকি 155 আসছে থিওরি। এখান থেকে আমার ধারণা সর্বোচ্চ 153 মার্কস ক্যারি করা সম্ভব। এটা আমরা দেখাবো কিভাবে 153 সর্বোচ্চ মার্কস বা 160 উঠবে দেখাবো। কস্ট অ্যাকাউন্টিং মূলত 50 নম্বরের হয়ে থাকে। এর আগে আমি একটা ভিডিওতে 40তম থেকে 35তম পর্যন্ত অ্যানালাইজ করে দেখিয়েছি যে থিওরির প্রশ্নের আধিক্য বেশি। অর্থাৎ দুটি থিওরি একটি ম্যাথ আসে যেখানে আপনি চাইলে পুরোটাই থিওরি আনসার করতে পারেন। কিন্তু 46তম বিসিএস এ পুরোটাই ভেলকি মারছে যে এখানে পুরোপুরি দুটি থিওরি দিয়ে দিয়েছে, কোনো ম্যাথ আসেনি। অর্থাৎ 100% 50 মার্কসের থিওরি আসছে। এখন আমরা 45তম বিসিএস এর প্রশ্ন নিয়ে কথা বলছি এবং আলোচনা করছি। হিসাব বিজ্ঞানে দেখেন দোলন চাপা সেটটি দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন আসছে কনক্রিট থিওরি। 5টি প্রশ্ন দেওয়া আছে ক থেকে ম পর্যন্ত। প্রথম প্রশ্ন হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার সহায়ক আলোচনা করুন। সবগুলো প্রশ্ন 5 নম্বরের। গ্যাপের নীতিমালার বৈশিষ্ট্য আলোচনা করুন। গ নম্বর আসছে মালিকানা সত্ত্বের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ উল্লেখ করুন। ঘতে আসছে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কি? ঙতে আসছে হিসাব চক্রের ধাপসমূহ বর্ণনা করুন। এটা সমীকরণ বিসিএস হিসাব বিজ্ঞান বই থেকে হুবহু কমন আসছে এই 5টি প্রশ্ন। 2 এর ক তে আসছে একটি ম্যাথ আসছে। ম্যাথটা হলো সমন্বয় এবং বিপরীত দাখিলার একটা ম্যাথ 15 নম্বরে দেওয়া আছে। হতে আসছে কার্যপত্র এবং উদ্ধর্তপত্রের মধ্যে পার্থক্য। ঘতে আসছে সমাপনী জাবেদা এবং সমন্বয় জাবেদার মধ্যে পার্থক্য লিখো এবং উদাহরণ দিন। এটাও আমাদের সমীকরণ বিসিএস হিসাব বিজ্ঞান থেকে হুবহু কমন পড়ছে। 3 ক তে আসছে একটি ম্যাথ, আসুন আমরা দেখি। এই ম্যাথটা আসছে বেসিক্যালি কার্যপত্র বা ওয়ার্কশিট। এখানে বলা আছে দেখেন 10 গড় বিশিষ্ট 10 গড়া কার্যপত্র এবং সমাপনী দাখিলা আসছে সাথে। এটা আসলে একটু লেন্দি হয়ে গেছে প্রশ্নটা। কারণ ওয়ার্কশিট প্রশ্নটা অনেক বড়। এখানে শুধু 20 মার্ক এটা দিয়ে সাথে যদি সমাপনী দাখিলা দেয় তাহলে এটা 25 মার্ক দিতে পারত। কিন্তু এই প্রশ্নটা অনেক লম্বা হয়ে গেছে, অনেকের জন্য কষ্টকর। যাই হোক, এটা আসছে 15 নম্বরের সাথে খতে আসছে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী এবং এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর মধ্যে পার্থক্য। ঘতে আসছে ব্যাংক সমন্বয় বিবরণী কেন করা হয়, উহা তৈরির পদ্ধতি। এই দুইটি প্রশ্ন আমাদের সমীকরণ বইতে হুবহু কমন পড়ছে। 4 নম্বর প্রশ্ন, এক ক নম্বর থিওরি, খ নম্বর একটা ম্যাথ আসছে। সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আসুন দেখি। আমরা বলছি যে দেখেন 2022 সালের 31 ডিসেম্বর তারিখের নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। এটা সব বিসিএসে আসছে, এবারও আসছে 15 নম্বরের একটি ম্যাথ। এরপর একটা থিওরি দেওয়া আছে ঘ নম্বরের নগদ প্রবাহ বিবরণী কেন প্রস্তুত করা হয়, উহা তৈরির পদ্ধতিসমূহ ব্যাখ্যা করুন। এটাও আমাদের বই থেকে হুবহু কমন। তারপরে খ বিভাগে আছে দেখেন উৎপাদন বা হিসাব বিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টিং। এখানে দুটি প্রশ্ন আসছে 25 নম্বরের এবং দুটি থিওরি। এর আগের বিসিএস এ 3টি প্রশ্ন আসতো, এর মধ্যে দুটি থিওরি একটি ম্যাথ। এবার কিন্তু কোনো অপশন নাই, যার কারণে 5 আর 6 দুটি থিওরি দেওয়া আছে। দুটি আমাদের বই থেকে কমন। দেখেন কতে আসছে ব্যয় কেন্দ্র ও মুনাফা কেন্দ্রের মধ্যে পার্থক্য। খতে আসছে উৎপাদন ব্যয় বিবরণী কেন করা হয়, এদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন। ঘতে আসছে মোট তৈরি ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয়। ঘতে আসছে যৌথ ব্যয় বন্টনের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করুন। উতে আসছে কন্ট্রাক্ট কস্টিং তৈরির পদ্ধতি ব্যাখ্যা করুন। এই 5টি প্রশ্ন আমাদের বইতে হুবহু আছে। 6 নম্বরও মান ব্যয় হিসাব, কাঁচামাল ব্যয় হিসাব, শ্রম ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। এই টপিকগুলো আমাদের বইতে আলোচনা হয়েছে। তো দুটি মিলে এখানে পুরোটাই থিওরি। 50 নম্বরের পুরোটা থিওরি আসছে। এরপরে আসেন অডিট বা নিরীক্ষা শাস্ত্র। বিগত 35তম বিসিএস থেকে এখন পর্যন্ত 45তম বিসিএস পর্যন্ত এখানে সবসময় থিওরি আসে, কোনো ম্যাথ নাই। তবে আগে 7টি প্রশ্ন আসতো, এখন এবার কোনো অপশন নাই, এই জন্য 5টি আসছে। এর মধ্যে নিরীক্ষার ঝুঁকি কি, ইহার মূল উপাদান কি, অভ্যন্তরীণ নিরীক্ষা ও অভ্যন্তরীণ নিরীক্ষার পার্থক্য, তারপর লেখছে পেশাগত অসদাচরণ নিরীক্ষকতা এগুলো কি, ভুল ত্রুটি ও জুয়াচুরির মধ্যে পার্থক্য লিখুন, নিরীক্ষা প্রতিবেদনের মূল উপাদান বর্ণনা করুন। এই 5টি প্রশ্ন আমাদের বইতে আসছে, আছে, আলোচনা আছে চমৎকারভাবে, এখান থেকে কমন পড়ছে। সমীকরণ বইটি আসলে আমরা চেষ্টা করছি পুরোপুরি সিলেবাস কভার দেওয়ার জন্য। এরপর আসে আয়কর বা ইনকাম ট্যাক্স। এখানে দেখেন করপাত ও কর ঘাতের মধ্যে পার্থক্য, তারপর প্রত্যক্ষ কর পরোক্ষ করের মধ্যে পার্থক্য, আয়কর নির্ধারণে আয় বর্ষ কর বর্ষের গুরুত্ব আলোচনা করুন, জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা কার্যাবলী,
অগ্রিম কর প্রদান নিয়মাবলী প্রশ্ন পুরোটাই কমন। আয়কর এটাও আমাদের বইতে হুবহু কমন। সব মিলিয়ে এবার আসলে হিসাব বিজ্ঞান আর হিসাবের মধ্যে রয় নাই, থিওরির মধ্যে চলে গেছে। অর্থাৎ 155 নম্বর আসছে থিওরি আর 45 নম্বর আসছে ম্যাথ। সব মিলিয়ে ম্যাথের চাপ অনেক কমে গেছে, থিওরির চাপ অনেক বাড়ছে, এতে নম্বরে একটু সমস্যা হবে। তারপরেও যেহেতু প্রশ্নগুলো একদম স্পেসিফিক, ভালো করে লিখতে পারলে 70 থেকে 80 মার্ক থিওরি লিখেও অনায়াসে কভার করা সম্ভব। 45তম বিসিএস এর প্রশ্ন অ্যানালাইজ করে আমরা দেখলাম যে এখানে ম্যাথ আসছে সর্বসাকুল্যে 45 নম্বরের, আর বাদ বাকি 155 নম্বর আসছে কনক্রিট থিওরি। এখানে দেখেন সমন্বয় এবং বিপরীত দাখিলে আসছে 15 নম্বর একটি মার্কস। ম্যাথ আসছে, ওয়ার্কশিটে আসছে 15 নম্বর আরেকটি ম্যাথ, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসছে আরেকটি ম্যাথ। তিনটা মিলিয়ে আসছে 45 নম্বরের, আর বাদ বাকি 155 আসছে থিওরি। সেখান থেকে যদি 70% মার্কস ক্যারি করা যায় তাহলে 108, আর এখানে 45-এর মধ্যে 45 বা 40 পাওয়া গেলে 150-এর আশেপাশে, অর্থাৎ 150 থেকে 160 পর্যন্ত আমার কাছে মনে হয় সর্বোচ্চ মার্কস উঠানো সম্ভব। আর কেউ যদি আরো কম আসে, অর্থাৎ কেউ যদি 60% মার্কস ক্যারি করে, সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এখানে 155-এর মধ্যে 70, 70 দিলে অর্থাৎ 75 পাইতে পারে, এখানে 75 বা 80, আর এখান থেকে 40 পেলে 115-20 হয়তো সর্বনিম্ন মার্কটা আসতে পারে। যারা একটু খারাপ পরীক্ষা দিলে 115-20, আর যারা এভারেজ পরীক্ষা দিবে তারা হয়তো এখানে 60% মার্ক যদি ক্যারি করে, তাহলে হয়তো তারা 130 পাইতে পারে, আর যাদের সবচেয়ে ভালো তারা হয়তো 150, 50-এর আশেপাশে পাবে। এটাই আমার কাছে মনে হচ্ছে, এর বেশি পাওয়া আসলে সম্ভব না। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আগে আমি 2টি ভিডিও করেছি। আমি বলছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অবশ্যই আসবে। কেন আসবে? কারণ আমরা 35তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত এনালাইজ করে দেখলাম প্রত্যেক বছরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসছে। এজন্য এটাকে আমি নাম দিয়েছি হাই ভোল্টেজ টপিক 2। এবং এটা এবারও আসছে, অর্থাৎ 46 বিসিএস এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ধারাবাহিকতা অব্যাহত আছে। এটা আমরা আগে সাজেশন থেকে হুবহু কমন পড়ছে। বিসিএস পরীক্ষার আগে মূলত আমি এই ভিডিওটা তৈরি করছি। এখানে হাই ভোল্টেজ টপিকগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে। এর মধ্যে দুটোকে একেবারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হলো ডেপ্রিসিয়েশন আর একটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো 46 বিসিএস ও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 100% কমন বলা আছে, এটা আসছে। আর ওয়ার্কশিট একটা আসছে, সাথে অ্যাডজাস্টিং এন্ট্রি আর ক্লোজিং এন্ট্রি। যারা নতুন তারা অবশ্যই এই টপিকগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন, এগুলোই আসবে।